মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন কৃন্তন চৌধুরীর কাহিনী শীতলা ডাইনি। ভোরবেলা মন্দির যাওয়ার পথে একটা অস্পষ্ট নারী কণ্ঠ শুনে গ্রামের পুরোহিত প্রাণবেন্দুবাবু একটু অবাক হলেন। অবাক হওয়ারই কথা। বিগত 40 বছর ধরে একইভাবে সূর্য ওঠার আগে স্নান সেরে মন্দিরের কাজের সূচনা করে আসছেন তিনি, কিন্তু কোনোদিন এমনটি হয়নি। শব্দের উৎস অনুসরণ করতে করতে গ্রামের দুর্গা মন্দিরে এসে এই বৃদ্ধ পুরোহিত যা দেখলেন তা বিস্ময়, ভয় ও অস্বস্তি মেশানো এক অজানা অনুভূতির সৃষ্টি করল তার বৃদ্ধ শরীরে। দুর্গা বাড়ির উঠোনে শুয়ে এক ষোড়শী ঘুমের মধ্যেই অনবরত কি যেন আওড়ে চলেছে। পরনের বস্ত্র অতি অনিচ্ছা সহকারে আড়াল করে রেখেছে তার ডাগর শরীরটাকে। ছোট গ্রাম, তাই খবরটা ছড়াতে বেশি সময় লাগলো না। ঘণ্টাখানেকের মধ্যে গ্রামবাসীর ভিড়ে দুর্গা মন্দির উপচে পড়ল। প্রথম সারিতে বসে আছেন গ্রামের মোড়ল, তাঁর স্ত্রীপুত্র, গ্রামের হেডমাস্টার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। বলা বাহুল্য, গ্রামের ডাক্তার হওয়ার দরুন আমার স্থানও হয়েছে প্রথম সারিতেই। সেই ভিড়ের মধ্যিখানে বসে আছে একজন 15-16 বছর বয়সের মেয়ে। বঙ্গদেশের সূর্য স্থায়ী প্রভাব ফেলেছে তার চামড়ার রঙে। পরনের কাপড়ে দারিদ্রতার ছাপ স্পষ্ট। ছেঁড়া কাপড়ের ফোকর দিয়ে উঁকি মারা দেহাংশ পরিষ্কার জানান দিচ্ছে আদতে সে ফর্সা। দরিদ্র হলেও তার দৈহিক গঠন বেশ ভরাট। চাতালের ওপর জড়সড় হয়ে বসে মাথাটা নিচু করে একদৃষ্টে তাকিয়ে আছে মাটির দিকে। ঘন কালো কোঁকড়ানো চুল কাঁধের ওপর দিয়ে বয়ে কিঞ্চিত আড়াল করেছে তার ফোসকা পড়া পায়ের পাতা। মরণ, সকাল সকালে মেয়ে মানুষ এলো কোত্থেকে গা? হ্যাঁ, এই মেয়ে, তোর নাম কি রে? শীতলা ডাইনি। আমাকে আমাকে সকলে ওই নামে ডাকে মা। মেয়েটির উত্তরে ভিড়ের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি হলো, তবে সেটা ভয় না শ্রদ্ধায় তা ঠিক ঠাহর হলো না। গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক বীরেনবাবু কিন্তু পারিপার্শ্বিক উৎসুকতাকে পাত্তা না দিয়ে বেশ জোর গলায় বললেন, দেখুন মোড়ল, আমি সাফ বলে দিচ্ছি, এইগুলো স্রেফ ভাঁওতাবাজি। এরকম নাম শুধু লোককে বোকা বানানোর জন্য। খোঁজ করলেই দেখা যাবে কোনো ভিখিরি বা বেশ্যা অন্য কোনো গ্রাম থেকে খেদানি খেয়ে এখানে এসে জুটেছে। বীরেনবাবুর সাথে পুরোপুরি একমত না হলেও একটা ব্যাপারে আমার বেশ খটকা লাগলো। শীতলা ডাইনি, এ কেমন নাম? নামের দুটি শব্দ একেবারে বিপরীতমুখী। দেবদেবীর নামে নামকরণ এদেশে খুবই স্বাভাবিক ব্যাপার। পৈতৃক সূত্রে প্রাপ্তি না হলেও অনেক সময় ঠগ জোচ্চোরেরা এমনতর নামের শরণাপন্ন হয় সহজেই মানুষকে বোকা বানাতে। কিন্তু ডাইনি, মেয়েটির মায়া মাখা মুখের দিকে তাকিয়ে কোনো মতেই খাপ খাওয়ানো যাচ্ছে না শব্দটাকে। মোড়ল বউ আবার ঝাঁঝালো গলায় প্রশ্ন করলেন, তোর এই নাম কে দিয়েছে রে? সে বিশাল কপমাগো। কার আগে আমাকে কিছু খেতে দেবেন মা? আমার বড় খিদে পেয়েছে। আমার খিদে পেয়েছে মাগো। বেশ করুণ সুরে বলল শীতলা ডাইনি। আর চোখে দেখলাম বীরেনবাবুর গোঁফের তলায় মুচকি হাসির উদয় হয়েছে। হাবভাবটা এমন যেন এটাই তিনি বলতে চেয়েছিলেন। তা যাই হোক, মোড়লের আদেশে অবিলম্বেই মুড়ি বাতাসার আবির্ভাব ঘটল। নিমেষের মধ্যে তা উদরস্থ করে
শীতলা ডাইনি তার গল্প বলতে শুরু করলো। এখান থেকে 10 ক্রোশ দূরে আমাদের গ্রাম। বাবা ছিলেন চাষি, মা ঘরকন্না করতেন। অভাবের সংসার হলেও সুখী শান্তিতেই থাকতো। সমস্যা শুরু হলো যখন আমি 14 বছর বয়সে পড়লাম। মাঝে মাঝেই রাতের বেলা আমার উপর কি একটা বেশ ভর করত, আর আমি ঘুমের মধ্যেই অদ্ভুত অদ্ভুত সব কথা বলতাম। সকাল হলেই আমার আর কিচ্ছু মনে থাকতো না। প্রথম মা বাবা খুব ভয় পেয়েছিল, আমাকে ওঝার কাছেও নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো ফল হলো না। এমনি এক রাতে আমি ঘুমের মধ্যে বলেছিলাম দারোগা বাবুর ছেলে নাকি ভীষণ বিপদ, তার চামড়া নাকি পুড়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা। বাবার কি মনে হলো জানি না, তিনি দারোগা বাবুকে সব খুলে বললেন। কিন্তু দারোগা বাবু এক গরিব চাষির কথাই বিশেষ পাত্তা দিলেন না। মা শীতলার অশেষ কৃপা যে সেই সময় তার ছেলে বউ শহরে ছিলেন। কোনো এক কাজে আটকে পড়ে যাওয়ায় তিনি তাদের আনতে যেতে পারেননি। 1 সপ্তাহ পরে দারোগা বাবু তার স্ত্রীর চিঠি পান যে তার ছেলের বসন্ত রোগ হয়েছে, তবে শহরে ডাক্তার বদ্যির চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠেছে। তিনি তাদের গ্রামে না নিয়ে গিয়ে ভালোই করেছেন। গ্রামে এলে হয়তো তার ছেলেকে আর বাঁচানোই যেত না। এরপর থেকেই গ্রামে ছড়িয়ে গেল যে আমার এক অদ্ভুত ক্ষমতা আছে, যার ফলে আমি আগে থেকে কোনো রোগ বা মহামারী ঠাউর করতে পারি। সেখান থেকেই আমার নাম হয় শীতলা। দারোগা বাবুই নাম দিয়েছিলেন, খুব খুশি হয়ে 5টা টাকা বকশিশও দিয়েছিলেন। তারপরে দারোগা বাবুর বদলি হয়ে যায়, কিন্তু আমার নামটা থেকেই যায়। সেটা তো বুঝলাম, কিন্তু ডাইনি কথাটা কেন যোগ হলো সেটা বলো। বীরেন বাবু প্রশ্নটা করলেন। সব মিথ্যে কথা বাবু, মিথ্যে অপবাদ দিয়ে আমাদের সুখের সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ওরা। সব মিথ্যে কথা বাবু, আমি ডাইনি না বাবু, আমি ডাইনি না। দুঃখে অপমানে গলা ধরে এলো ডাইনির। আহা, আমরা কোথায় বললাম তুমি ডাইনি? তুমি তো বললে মা তোমার নাম শীতলা ডাইনি। মোড়লের মনে হয় মেয়েটাকে দেখে একটু করুণা হয়েছে, তাই কথাগুলো বেশ শান্তভাবেই বলল সে। কিছুক্ষণ বিরতি, তারপর আবার শুরু করলো শীতলা ডাইনি। বড়বাবুর ঘটনার পর থেকে অনেক মানুষ আমাদের ঘরে যাওয়া আসা করতে আরম্ভ করলো। তাদের আবদার আমাকে নাকি তাদের ভাগ্য বলে দিতে হবে, কিন্তু বাবু আমার সেরকম কোনো শক্তিই ছিল না। আমি তো কিছুই বলতে পারতাম না। আমি যা বলতাম সব ঘুমের মধ্যে। বাবা তার অর্থ বের করতে পারলে তবেই অন্যদের বলা যেত। 2-3 বার আমি পাশের গ্রামের কয়েকজনের বসন্ত রোগ বাতলে দিয়েছিলাম। চারপাশের লোক একটু মেনে চলতো আমাদের, কিন্তু বাবু আমাদের মতো একটা গরিব পরিবারের গণ্যমান্য হয়ে ওঠা সবার সহ্য হয়নি। প্রথমেই ঝামেলা করলো মহাজনের ছেলে সতু। বাবা মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, কথা ছিল 1 বছরে শোধ করে দেবে, কিন্তু 2 মাসের মাথাতেই সতু এসে গোল পাকালো। তার মতে বাবার এখন প্রচুর আয় হচ্ছে,
তাই টাকা তাড়াতাড়ি শোধ দিতে হবে। বাবা তাকে বোঝানোর শত চেষ্টা করলেও সে কিছুতেই বুঝতে চাইল না। ক্রমশ অবস্থার বেগতিক হতে থাকলো, শুধু গালিগালাজ শুরু করে দিল। সে এমনও বলল যে টাকা না থাকলে মেয়েকে দিয়ে দে। অবশেষে পাড়ার লোকেরা এসে সামলে নেয়। শুধু চলে যেতে যেতে বাবাকে শাসিয়ে যায় যে সে এর শেষ থেকে ছাড়বে। এমনিতে আমি আর মা পুকুরে একসাথেই নাইতে যাই। একদিন মায়ের শরীর খারাপ হওয়ায় আমি একাই পুকুরে ঘাটে স্নান করতে গিয়েছিলাম। স্নান সেরে যখন পাড়ে উঠি তখন দেখি আমার জামা কাপড় আর সেখানে নেই। বেলা হয়ে গিয়ে সন্ধে নামছিল, তাই আর অপেক্ষা না করে আমি ভেজা কাপড়েই ঘরের দিকে রওনা দিই। লোকের নজর এড়ানোর জন্য যে পথ দিয়ে এসেছিলাম সেই দিক দিয়ে না গিয়ে বাঁশবাগানের পথ ধরি। কিছু দূর গেছি, হঠাৎ কি যেন আমার উপর লাফিয়ে পড়ল। অন্ধকারে মহাজনের ছেলে ফতু আর তার বন্ধুকে চিনতে আমার অসুবিধা হলো না। তাদের নজর যেন রাক্ষসের মতো আমায় গিলে খাবে। তোর বাবা ঋণ চোকাতে পারেনি তো কি হয়েছে? তুই ঋণ চোকাবি। সতুর বন্ধু আমার পা দুটোকে ধরে রাখায় আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না। শেষে পাশে পড়ে থাকা একটা পাথরের টুকরো তুলে জোরসে মারলুম সতুর মাথায়। তারপর প্রাণপণে ছুটেছিল বাড়ির দিকে। সেদিন বাড়ি ফিরে খুব কেঁদেছিল বাবু। মনে হচ্ছিল যেন নিজেকে শেষ করে ফেলি। পরের দিন রামু কাকার থেকে বাবা খবর পায় যে সত্য আগের রাতে মারা গেছে। বাবা তাকে কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দেয় যে কারণ তার জানা নেই, তবে বিকেল বেলা থেকেই বুকে নাকি খুব ব্যথা উঠেছিল। আমার খুব ভয় লাগলেও মনে মনে শান্তি পেয়েছিলাম, এই ভেবে জানোয়ারটা তার বদ কাজের জন্য সাজা পেয়েছে। কিন্তু এই শান্তি বেশিক্ষণ টেকেনি। মহাজন ছিলেন এক অতি শক্তিশালী ও শয়তান লোক। সে রটিয়ে দিল যে তার ছেলে মরেছে আমার অভিশাপ। আমার বাবার কাছ থেকে টাকা শোধ চাওয়ায় নাকি আমি অভিশাপ দিয়েছি, তাই তার ছেলে মরেছে। সে আরো ভয় দেখালো যে অন্য কেউ যদি আমায় ঘাটায় তাহলে তাদেরও এই পরিণতি হবে। মহাজনের ছেলের সাথে ঝামেলা যেহেতু সবার সামনেই হয়েছিল, তাই এই মিথ্যে কথা খুব তাড়াতাড়ি সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা আমাদের গ্রাম ছাড়ার আদেশ দিল। কিন্তু বাবা নাচর বান্দা, সে তার বাপ মায়ের ভিটে ছাড়বে না কোনোভাবেই। কিন্তু বাবু, তার ফলও ভয়ঙ্কর হলো। শীতলা ডাইনি মুখ নিচু করে বসে রইল। তার মুখ দেখে পরিষ্কার বোঝা গেল এর পরের ঘটনা ব্যক্ত করা তার পক্ষে অতি কষ্টকর। কিন্তু উৎসুক জনতার চোখে তা পড়ল না। তাদের পীড়াপিড়িতে সে আবার শুরু করল। আমাদের ভিটে একটাই ঘর ছিল। ঘরের পেছনে উঠোনের খানিকটা বেড়া দিয়ে ঘেরা। আমি সেখানেই চাটাই পেতে শুতো।
এক রাতে খুব গরমে আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ঘরের চালটা দাউ দাউ করে জ্বলছে। আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, সব বাড়ির কড়া রান্না, কিন্তু কেউ বেরোলো না। মেয়েটি কোলে মাথা গুঁজে ডুকরে কেঁদে উঠল। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কাহিনী শুনছিলাম। ঘোর ভাঙল এক অস্বস্তিকর নীরবতায়। এইভাবে কিছুক্ষণ কাটার পর যখন পরিবেশ একটু শান্ত হলো, তখন মোড়ল মেয়েটিকে জিজ্ঞাসা করল, তা তুমি এখন কি চাও মা? মেয়েটি যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। নিমেষে তার চোখের জল উধাও হয়ে মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমাকে আপনাদের গ্রামে থাকতে দেবেন বাবু? আমি কাজ করে খাবো, আমি সব কাজ করতে পারি, সব কাজ। এই আবদার শুনে ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। গো ওই জানি কিছু হারিয়ে একেবারে শূন্য হয়ে পড়েছে। এই মেয়েটিকে গ্রামে ঠাঁই দেওয়ার পক্ষেও কিছু উক্তি কানে এলো। আমার মতে আমাদের গ্রামের এক কোণে এই বেচারিকে থাকতে দিয়ে দেওয়া উচিত। কিন্তু মোড়ল বিচক্ষণ মানুষ, বাকি সকলের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পাত্র তিনি নন। মধ্যাহ্ন ভোজের পর মোড়লের উঠোনে গ্রামের মাতব্বরেরা আলোচনায় বসল। প্রাণবেন্দুবাবু সহৃদয় ব্যক্তি। তার মতে মেয়েটি ভয় পেয়ে মিথ্যে কথা বলছে, হয়তোবা তার কিছু কথা সত্যি। তাকে গ্রামের শেষে থাকতে দিয়ে দেখা যেতে পারে। পরে যদি কোনো অসুবিধে হয় তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। কি বলছেন আপনি পুরুত মশাই? কোথাকার কে? এইভাবে গ্রামে ঠাঁই দেওয়া যায় নাকি? আরে ও কি মতলবে মিথ্যে কথা বলছে তা আমরা জানি নাকি? বীরেনবাবু বলে উঠলেন। প্রায় সবাই তার কথায় সম্মতি দিলেন। উপরন্তু মহিলারা তো বলেই বসলেন যে সে একটি নোংরা মেয়ে, আমাদের সহানুভূতি কুড়িয়ে এখানে শিকড় কাঁদবে, আর কিছুদিন গেলেই তার নোংরা ব্যবসা শুরু করবে। এরকম মেয়ে গ্রামে রাখলে গ্রামের পুরুষেরা বিপথে যাবে। আমার কিছু বলার নেই। সত্যি বলতে মেয়েটার কথা আমার একবর্ণ বিশ্বাস না হলেও তাকে দেখে খুব মায়া হয়েছিল। হতেই তো পারে তার গল্পের কিছুটা সত্যি। গ্রামের শেষে এক চিলতে জমিতে তাকে থাকতে দিলে কি বা মহাভারত অশুদ্ধ হতো। কিন্তু এখানে উপস্থিত সকলেই আমার থেকে বয়স ও অভিজ্ঞতায় প্রবীণ। তাছাড়া আমি বহিরাগত, কাজের স্বার্থে এখানে থাকি। তাই আমি মুখ বন্ধই রাখলাম। অতএব সিদ্ধান্ত হলো তাকে গ্রামে থাকতে দেওয়া যাবে না। তাকে বলা হবে আজ রাতটুকু দুর্গা মন্দিরে কাটিয়ে কাল সকাল সকাল সে যেন গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু এ কথা তাকে কে বলবে? বলা বাহুল্য, তার গল্প কারো বিশ্বাস না হলেও অভিশাপের ব্যাপারটা সবার মনেই দাগ কেটেছিল। অবশেষে এই দায়িত্ব এসে পড়ল আমার উপর। উপর বিরক্তি দেখালেও মনে মনে খুশিই হলাম। দেখতে দেখতে বেলা হয়ে গেছে। সূর্যদেব দিক চক্রবাল রেখা ছুঁয়েছেন। দিন পড়ার সাথে সাথে গ্রামবাসীর উৎসাহেও ভাটা পড়েছে। ঘরে ফেরা পাখির কলকাকলিতে মুখরিত খালি দুর্গা মন্দিরের উঠোনে শীতলা ডাইনি শুয়ে আছে। গলা খাঁকারি দিয়ে আমার উপস্থিতি জানালে সে উঠে বসল। উৎসুক চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হলো বাবু? পকেট থেকে 5 টাকা বের করে ওর হাতে দিলাম। বললাম, আজ রাতটা এখানে থেকে কাল সকাল সকাল বেরিয়ে পড়ো। আমার কথার প্রত্যুত্তরে একটু হালকা হেসে সে টাকাটা তার ঝোলায় ভরে নিল। আমি আর কথা না বাড়িয়ে ফেরার পথ ধরলাম। বাবু, আমি ডাইনি নই, আপনি সাবধানে থাকবেন। কথাটা না শোনার ভান করে আমি ফিরে এলাম। আজ গ্রামে উৎসবের পরিবেশ। মোড়ল মশাইয়ের নতুন বাড়ির গৃহপ্রবেশ। সমস্ত গ্রাম নিমন্ত্রিত। তাই নিয়ে লোকের ব্যস্ততা দেখার মতো।
স্বাস্থ্যকেন্দ্রের ঘরে বসে জানলা দিয়ে তাই দেখছি। ঠিক দেখছি বলা যায় না, একটা অবশ অনুভূতি নিয়ে তাকিয়ে আছি মাত্র। রোগীর ভিড় খুব একটা হয় না, একমাত্র বাবার অনুরোধেই আমার এখানে আসা। বাবা যখন কিশোর বয়সে ব্যবসার মনোবাঞ্ছা নিয়ে এই গ্রাম ছাড়েন, তখন তিনি মানত করেছিলেন যদি কোনোদিন জীবনে সফল হন তাহলে এই গ্রামের জন্য কিছু একটা করবেন। এই স্বাস্থ্যকেন্দ্র তাঁর স্বপ্নের প্রথম ধাপ, আর দ্বিতীয়টি হল আমাকে এখানে 1 বছরের জন্য পাঠানো। কলকাতাতে থাকলে হয়তো অনেক বেশি নামযশ হতো, কিন্তু এখানে যে সম্মান পাই তা পেতাম কিনা সেটা সন্দেহের। এই সমস্ত 7-5 ভাবছি, হঠাৎ প্রাণবেন্দু বাবুকে দেখলাম ব্যস্তভাবে কোথাও একটা যাচ্ছেন। ও প্রাণবেন্দু বাবু, কোথায় যান? উঠোনে এসে জিজ্ঞাসা করলাম। আরে বাবু, তুমি কি সব ভুলে গেলে? মোড়লের বাড়িতে নারায়ণ পুজো করতে হবে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা মেয়েটাকে দেখলেন? না, সকালে পুকুরে যাওয়ার সময় দুর্গা মন্দিরের সামনে দিয়েই গেছিলাম, কিন্তু চাতাল ফাঁকা, এদিক ওদিক খোঁজেও কাউকে দেখলো না। তা বাবু ছাড়ো সব কথা, সন্ধেবেলা তো মহাভোজ, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তা আসবো আসবো। আচ্ছা পুরুত মশাই, কাল মেয়েটি ভোরের বেলা ঘুমের মধ্যে কি আওড়াচ্ছিল আপনি শুনেছেন? ঠিক ঠাউর করিনি বাবু, তবে উটি উটি এরকম কিছু একটা শুনতে লাগছিল। আর ওই নিয়ে ভেবে কি লাভ, চলো সন্ধেবেলা দেখা হবে, চলি। এই বলে প্রাণবেন্দুবাবু প্রস্থান করলেন। আমি কিন্তু ভাবা বন্ধ করতে পারলাম না। কাল সারা রাত, এমনকি ঘুমের মধ্যেও শীতলা ডাইনির শেষ কথাগুলো আমার কানের সামনে কেউ যেন আওড়ে গেল। বাবু, আমি ডাইনি নই, আপনি সাবধানে থাকবেন। কাজে মন বসতে চাইল না। মেয়েটা কি বলতে পারে সেই চিন্তাটা মনের অধিকাংশ দখল করে নিয়েছে। উঠি, এরকম শব্দ অভিধানে আছে বলে তো আমার জানা নেই। বাবু, ডাক পিয়নের আবির্ভাবে চিন্তায় বাধা পড়ল। 5 মাইল দূরে সদর হাসপাতাল থেকে আমার জন্য চিঠি এসেছে। আমার একজন সহপাঠী সেখানে কর্মরত। সপ্তাহখানেক আগে 2 জন রোগী পেটের গন্ডগোল নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিল। অবস্থা নিয়ন্ত্রণে চলে এলেও আমি সেই বিবরণ দিয়ে বন্ধুকে চিঠি লিখি একটা। উদ্দেশ্য ছিল তার মতামত জানার। অনিচ্ছা সহকারে চিঠিটা খুললাম। যা ভেবেছিলাম ঠিক তাই, অ্যাকিউট কলেরা। দুজনেই বাইরের গ্রামে কাজ করে, কোথাও একটা সংক্রমণ হয়েছে হয়তো। ঘরের কোণে রাখা ওষুধের স্টকগুলো মেলাতে মেলাতে কখন যে 2 চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। ডাইনির চিন্তা কিন্তু ঘুমের মধ্যেও আমার পিছু ছাড়ল না। একটা কুৎসিত স্বপ্নে ঘুমটা ভেঙে গেল, আর মনে পড়ে গেল 2 সপ্তাহ আগের কিছু ঘটনা। যেই 2 জন শ্রমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিল, তারা কাজ করছিল মোড়লের নতুন বাড়িতে। সদরের কিছু কলের মিস্ত্রিকে সঙ্গে নিয়ে বাড়ির উঠোনে নতুন টিউবওয়েল লাগানোর কাজ। এতদিন ব্যবহার না হলেও আজ সকালেই কলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেছে। এখন থেকে গ্রামবাসী ওই কলটি ব্যবহার করবে পানীয় জলের জন্য। এমনকি নারায়ণ পূজার সিন্নিও হবে ওই কলের জলেই। এই রকম ভাবেই যখন একটার পর একটা ঘটনার স্মৃতি পর্দা সরিয়ে সামনে আসতে লাগলো, শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া একটা শীতল অনুভূতি শীতল থেকে শীতলতর হয়ে উঠল। মনের কুয়াশা ভেদ করে সব সন্দেহের বেড়াটোপ ভেঙে ডাইনির উটি এক বিভৎস যমদূত রূপে আত্মপ্রকাশ করল। বুঝলাম, ডাইনি উটি বলেনি, সে বলতে চেয়েছিল ওলা ওঠা।
শুনছিলেন কৃন্তন চৌধুরীর কাহিনী শীতলা ডাইনি। আজ গল্প পাঠে ছিলাম আমি তমাল। শীতলা ডাইনির চরিত্রে ছিল পূজা, অন্যান্য চরিত্রে আর্য, শিপ্রা এবং উজ্জয়িনী। শব্দ ও আবহ সংযোজনে আর্য, পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।